প্রিয় পাঠক, গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম বুড়ি। লিখেছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা শুনতে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। শুরু করছি গল্প বুড়ি। রাত দুপুরে কুঁ কুঁ পোঁ পোঁ শব্দ। সবে শুয়েছি, ঘুমে চোখ জড়িয়ে এসেছে। বিচিত্র শব্দে উঠে বসলাম। ব্যাপারটা কি? আমেরিকায় নতুন এসেছি, এদের কাণ্ড কারখানার সঙ্গে এখনও তেমন পরিচয় হয়নি। ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয়। এখন যেখানে আছি তার আমেরিকার নাম রুমিং হাউস। পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর। সেই ঘরে সোফা কাম বেড, পড়ার টেবিল, টেবিলের একপাশে একটা FM রেডিও। এই হলো আমার ঘরের সাজসজ্জা। ভাড়া $50, জলের দাম বলা চলে। আমেরিকান এক দম্পতি তাদের বসতবাড়ি দোতলার সব কটা ঘর ভাড়া দিয়ে দিয়েছেন। দরিদ্র বিদেশি ছাত্ররা এইসব ঘরে থাকে। কমন বাথরুম, রান্নাঘর নেই, খেতে হয় বাইরে, সিগারেট খাওয়া যায় না। ল্যান্ডলেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছেন। উঁচু ভলিউমে স্টেরিও শোনা নিষিদ্ধ। নানান বায়নাক্কা। তবুও এখানে উঠে এসেছি, কারণ সস্তা ঘর ভাড়া। তাছাড়া জায়গাটা ইউনিভার্সিটির খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্স। নর্থ ডাকোটার এই প্রচণ্ড শীতে দূর থেকে ক্লাসে করতে আসা সম্ভব নয়। একটা গাড়ি কিনে নেব, সেও দুরাশা। দুপুরে ইউনিভার্সিটির মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নেই। সন্ধ্যায় যখন ঘরে ফিরি, সঙ্গে থাকে একটা হ্যামবার্গার। ওই খেয়ে রাত পার করি। রুমিং হাউসে উঠে এসেছি 15 দিন হলো। কারোর সঙ্গে তেমন পরিচয় হয়নি। আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্র অনন্ত নাগ। সে আমাকে দেখলেই আবে ইয়ার বলে একটা চিৎকার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে। কথাবার্তা এই পর্যন্ত। কোনার দিকের ঘরে থাকে কোরিয়ান ছাত্র হান। সে ইংরেজি একেবারেই জানে না। আমাকে একদিন এসে বলল, হেড পে মার্ডার মার্ডার। অনেকক্ষণ পরে বুঝলাম সে বলার চেষ্টা করছে মাথার যন্ত্রণায় মারা যাচ্ছি। তার সঙ্গে ভাষার কারণেই ভাব হবার কথা নয়। আমার ঠিক মুখোমুখি ঘরে থাকে ফিলিপিনো মেয়ে তোহা। 23-24 বছর বয়স, অত্যন্ত রূপবতী। এই মেয়েটির ভাবভঙ্গি বিচিত্র। সে কারোর সঙ্গে কথা বলে না, প্রায়ই গভীর রাতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। পঞ্চম বর্ডার এক আমেরিকান বুড়ি, নাম এলিজাবেথ। শুরুতেই আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল আমেরিকান বুড়িদের কাছ থেকে যেন শতহস্তে দূরে থাকি। আমেরিকান সমাজে বুড়ো বুড়ির কোনো স্থান নেই। তারা খুবই নিঃসঙ্গ। কাজেই কথা বলার কাউকে পেলে বুড়ো বুড়িরা তার জীবন অতিষ্ঠ করে দেয়। অনন্ত নাগ আমাকে বলে দিয়েছে, এই বুড়িকে পাত্তা দেবে না। পাত্তা দিয়েছ কি মরেছ। সিন্দাবাদের ভূতের মতো কাঁধে চেপে বসবে, আর নামাতে পারবে না। বুড়ি কয়েকবারই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। আমি অনন্ত নাগের উপদেশ মনে রেখে শুকনো গলায় বলেছি, এখন তো কথা বলতে পারবো না, পড়াশোনা করছি। বুড়ি সঙ্গে সঙ্গে বলেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কথা হবে। এক জাহাজের যাত্রী, দেখা তো হবেই, হা 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 হা। বরং এক কাজ করো, তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে আমার ঘরে চলে এসো, গল্প করব। আমি এখনও তার ঘরে যাইনি, যাবার উৎসাহ বোধ করিনি। এখন এই মধ্যরাতে বিছানায় জেগে বসে আছি, শুনছি বিচিত্র কোঁ কোঁ শব্দ। মেজাজ খুব খারাপ হয়ে গেল। পরদিন ভোরে মিড টার্ম পরীক্ষা, ভালো ঘুম দরকার। এ কি যন্ত্রণা। শব্দের উৎসের সন্ধানে দরজা খুলে বাইরে বের হলাম। দেখা হলো অনন্ত নাগের সঙ্গে। সেও বিরক্ত মুখে বের হয়েছে। আমি বললাম, কিসের শব্দ? অনন্ত শুকনো গলায় বলল, ব্যাক পাইপ। ব্যাক পাইপটা কি? এক ধরনের বাদ্যযন্ত্র, আইরিশরা বাজায়। ফুসফুসের মারাত্মক জোর লাগে। বাজাচ্ছে কে? এলিজাবেথ। কি যন্ত্রণা বলো তো দেখি। তুমি কি বুড়িকে বলে আসবে এখন মিডনাইট? বুড়ির কোনো রাইট নেই মিডনাইটে আমাদের বিরক্ত করার। আমি এলিজাবেথের ঘরের দিকে এগুলাম। দরজা হাট করে খোলা। বুড়ি বিছানায় পা তুলে ব্যাকপাইপ নিয়ে বসে আছে। এই বাদ্যযন্ত্রটি বাজাতে ফুসফুসের প্রচণ্ড জোর লাগার কথা। 80 বছরের বুড়ি এই জোর কোথায় পেল কে জানে। আমাকে দেখেই বুড়ি হাসি মুখে উঠে এলো। আহমদ, ওয়েলকাম। প্রথমেই অভদ্র হওয়া যায় না। আমি বললাম, কেমন আছো? ভালো, খুব ভালো। গ্যারাজ সেল থেকে একটা ব্যাকপাইপ কিনে ফেললাম।
একেবারে ব্র্যান্ড নিউ, মাত্র $20 দিয়ে দিল। চমৎকার না জিনিসটা? হ্যাঁ, চমৎকার। অনেক দিন থেকেই শখ ছিল একটা বাদ্যযন্ত্র বাজানো শিখব। তাই ব্যাকপাইপ বাজানো তো খুব কঠিন। শুনেছি ফুসফুসের খুব জোর লাগে। তা লাগে, প্রথমে বাতাস ভরাটাই কষ্ট। একবার ভরা হয়ে গেলে মোটামুটি সহজ বলা চলে। তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? আমি অন্য একদিন বসবো। কাল আমার একটা পরীক্ষা, মিড টার্ম। আমার ঘুম দরকার। অফকোর্স। আমার বাদ্যযন্ত্রে তোমার ঘুমের অসুবিধা করলাম কি? কিছুটা করেছ। সরি সরি, এক্সট্রিমলি সরি। আর বাজাবো না। তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও। জাস্ট আ মিনিট, তোমাকে এক মগ হট কোকা বানিয়ে দিচ্ছি। হট কোকার মতো ঘুমের ওষুধ হয় না। তোমাকে ধন্যবাদ। হট কোকা খেতে ইচ্ছা করছে না। হুম, না বললে হবে না। আমার কথা শোনো, খেয়ে দেখো, মরার মতো ঘুমোবে। হাজব্যান্ডের মৃত্যুর পর আমার অনিদ্রা রোগ হলো। সারা রাত জেগে থাকি, ঘুম আসে না। তখন এই ওষুধটা আবিষ্কার করলাম। আমি লক্ষ্য করলাম, কথা বলতে বলতে বুড়ি হিটিং কয়েল দিয়ে পানি গরম করে ফেলেছে। কোকা প্রস্তুত। আমাকে খেতে হলো। খেতে খেতে বুড়ির গল্প শুনতে হলো। তার 4 ছেলে মেয়ে, এক একজন এক এক জায়গায়। গত 10 বছর ধরে কারো সঙ্গে দেখা নেই, তবে যোগাযোগ আছে। ওরা চিঠি লেখে, ছবি পাঠায়। আহমদ, তুমি আমার নাতি নাতনিদের ছবি দেখবে? আজ থাক, অন্য একদিন দেখব। আচ্ছা থাক, তুমি আরাম করে ঘুমাও। গরম কোকা খেয়েছো, চমৎকার ঘুম হবে। দেখবে, এক ঘুমে রাত কাভার। গরম কোকা খাওয়ার কারণেই হয়তো সেই রাতে এক ফোঁটা ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটালাম। ভোরবেলা বাথরুমে যাচ্ছি, এলিজাবেথের সঙ্গে দেখা। সে হাসি মুখে বলল, কেমন ঘুম হলো বলো তো? আমি বিরক্ত চেপে রেখে বললাম, ভালোই। বুড়ি উল্লসিত গলায় বলল, বলেছি না চমৎকার ঘুম হবে। কি কথা ঠিক হলো? রুমিং হাউসে বুড়ি আমাদের খুব বিরক্ত করতে লাগলো। জানা গেল সে ডাকযোগে ব্যাকপাইপ বাজানো শিখছে। ডাকযোগে বাইবেল শেখা যায় জানি, কিন্তু বাদ্যযন্ত্রও বাজানো শেখা যায় তা জানতাম না। এই বিচিত্র দেশে সবই সম্ভব। কিছুদিন পর পরই মাঝরাতে কোঁ কোঁ পোঁ পোঁ শব্দ হতে থাকে। তিক্ত বিরক্ত অবস্থা। একদিন অনন্তনাগ খুব চিৎকার চেঁচামেচি করে এলো। তুমি বাজনা শিখছো ভালো কথা, দুপুর রাতে কেন? দিনে শিখতে পারো না? দিনে আমরা কেউ থাকি না, ঘর থাকে ফাঁকা। দিনে আমার নানান কাজকর্ম থাকে। তোমার আবার কিসের কাজকর্ম? তুমি ঘুরে ঘুরে বেড়াও। এটাই আমার কাজ। খুব ভালো কথা। রাতে যখন তোমার ওই যন্ত্র বাজাও, দরজাটা বন্ধ করে রাখতে পারো না? এই বাদ্যযন্ত্র ফাঁকা জায়গায় বাজাতে হয়, ইনস্ট্রাকশনে লেখা আছে। বিশ্বাস না করলে পড়ে দেখতে পারো। তোমার নামে বাড়িওয়ালার কাছে আমরা নালিশ করব। করতে চাইলে করো, তাতে লাভ হবে না। বাড়িওয়ালার সঙ্গে আমার যে লিজ এগ্রিমেন্ট হয়েছে, সেখানে লেখা নেই যে ব্যাকপাইপ বাজানো যাবে না। তুমি অতি নিম্ন শ্রেণীর একটা প্রাণী। ছি ছি, এমন কথা বলবে না। আচ্ছা যাও, আর বাজাবো না। কয়েকদিন সত্যি বাজনা বন্ধ থাকে, আবার শুরু হয়। রাগে দাঁত কিরমির করি, কিন্তু বুড়ি সদা হাস্যময়ী। দেখা হলে একগাদা কথা বলবেই। আমার নাতনি অ্যানির দাঁত উঠেছে, ছবি পাঠিয়েছে, দেখবে? কী যে সুন্দর, অ্যাঞ্জেলের মতো লাগে। আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চা জন্মায়নি। সামারে তাকে দেখতে যাব। ছেলেকে লিখেছি টিকিট পাঠাতে। ও টিকিট না পাঠালে যেতে পারবো না। ও লিখেছে পাঠাবে। ছেলে টিকিট পাঠায় না, বুড়ির যাওয়া হয় না। আমেরিকার অসংখ্য হতদরিদ্র বুড়িদের সে একজন। সোশ্যাল সিকিউরিটির টাকায় কোনো ক্রমে বেঁচে আছে। বাড়ির ভাড়া, খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে কিছুই থাকে না। এর মধ্যে তার আবার পার্টি বাতিক আছে। সস্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায়ই পার্টি লাগিয়ে দেয়। ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজার গায়ে নোট ঝুলছে। নোটে পেঁচানো হরফে লেখা, প্রিয় বন্ধু, আজকের দিনটি আমার জীবনের বিশেষ দিন। এই দিনে আমার স্বামী ববের সঙ্গে প্রথম দেখা। এই দিনেই আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বব আমাকে বলে, আই লাভ ইউ। বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্যে ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি। আয়োজন অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ। তুমি আসবে। পার্টিতে যেতে ইচ্ছা করে না, কিন্তু না গিয়েও উপায় নেই। বুড়ি 10 মিনিট পর পর এসে বলবে, কই,
এখনো এলে না? সবাই এসে গেছে, শুধু তোমার জন্য অপেক্ষা। আমি যাবার পর দেখি আমিই শুধু এসেছি, আর কেউ আসেনি। বুড়ি এক কথা সবাইকে বলে বলে আসছে। ঘরে মোমবাতি জ্বলছে, টেবিলে কিছু পটেটো চিপস, চীনাবাদাম, কাজু বাদাম এবং 2 বোতল রেড ওয়াইন, যার দাম বড়জোর $6 থেকে $7। ঠোঁটে টকটকে লাল রং মেখে বুড়ি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই। পার্টিতে লোক বলতে আমরা কজন। বাড়িওয়ালা বাড়িওয়ালি কখনো আসে না। বুড়ির বাইরের কোনো বন্ধু বান্ধবও নেই। আমাদেরই সে বোধহয় ঘনিষ্ঠ বন্ধু ধরে নিয়েছে। পার্টির মধ্যমণি হয়ে লাল মদের গ্লাস হাতে নিয়ে বুড়ি তার কাছে যায়। উজ্জ্বল চোখে বলে, জীবন বড় আনন্দময়, কি বলো? আমরা বিরস মুখে বলি, হ্যাঁ। বড় সুন্দর পার্টি হলো, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। আমার মনে হচ্ছে আমি আমার ইয়ুথে ফিরে গেছি। খুবই ভালো কথা, ফিরে যাও। এলিজাবেথ তার যৌবনে ফিরে যাবার ব্যবস্থা এত ঘন ঘন করতে লাগলো যে আমরা তিক্ত বিরক্ত হয়ে গেলাম। পার্টিতে যাওয়া বন্ধ। সে এসে করুণ গলায় বলে, আজ আমার এমন একটা বিশেষ দিন, আর তোমরা কেউ আসবে না? পড়াশোনার খুব চাপ। আজ দিনটি আমার জন্য খুবই স্পেশাল। আজ বব আমাকে প্রপোজ করেছিল, 60 বছর আগের কথা। অথচ মনে হয় সেদিন। প্লিজ আজ যেতে পারবো না, অ্যাসাইনমেন্ট রয়েছে। ঘণ্টাখানিকের জন্য এসো। অসম্ভব, একেবারেই অসম্ভব। বুড়ি একা একাই পার্টি করে এবং একসময় ভয়াবহ ব্যাকপাইপ বেজে ওঠে। আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয়। আমাদের কাছে অসহ্য বোধ হয়। এ কি যন্ত্রণা! যাই হোক, শীতের শুরুতে যন্ত্রণার অবসান হলো। জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাকপাইপ বিক্রি করে দিয়েছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাঁচা গেল। এখন আর মাঝরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না। এক বিকেলের কথা, অনন্তের কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থা খুব ভালো নয়। মনটা একটু খারাপই হলো। সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম। বুড়ি মহা খুশি। উজ্জ্বল চোখে বলল, কার্ড কার্ড এনেছ? অসুস্থ কাউকে দেখতে হলে কার্ড নিয়ে যাওয়ার নিয়ম আছে। আমি গেটওয়েল কার্ড নিতে ভুলে গেছি। এলিজাবেথ বলল, আমি কার্ডগুলো জমাচ্ছি, তুমি পরের বার আসার সময় কার্ড নিয়ে এসো। আচ্ছা, আনবো। এই দেখো, হান কি সুন্দর কার্ড দিয়েছে। এই কার্ডটা দিয়েছে তোহা। আহা, মেয়েটা বড় ভালো। অনন্ত কি করেছে দেখো, শুধু যে কার্ড দিয়েছে তাই না, ফুলও নিয়ে এসেছে। বেচারার টাকা পয়সা নেই, এর মধ্যে এত খরচ। আমি খুব রাগ করেছি। বুড়ির আনন্দ দেখে বড় ভালো লাগলো। ভিজিটিং আওয়ারের শেষে বের হচ্ছি। বুড়ি গলার স্বর নামিয়ে বলল, তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে। আমি আগ্রহ নিয়ে তাকালাম। বুড়ি লাজুক গলায় বলল, ব্যাকপাইপ কেন বাজাতাম জানো? একা একা থাকতে এত খারাপ লাগতো। কুৎসিত বাজনাটা বাজালেই তোমরা কেউ না কেউ আসতে, খানিকক্ষণ কথা বলতে পারতাম। সরি, তোমাদের কষ্ট দিয়েছি। আমার মনটা অসম্ভব খারাপ হলো। কোনো কথা বলতে পারলাম না। বুড়ি 2 মাস রোগ ভোগ করে সুস্থ হলো। তার বাড়ি ফেরা উপলক্ষে আমরা ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করলাম। শুধু পার্টিই না, বুড়ির জন্যে সামান্য উপহারও আছে। নতুন একটা ব্যাকপাইপ আমরা সবাই চাঁদা করে কিনেছি। আমেরিকানরা কাঁদতে পারে না, এই কথা যে বলে সে মহামূর্খ। অনন্ত নাগ যখন ব্যাকপাইপ বুড়ির হাতে তুলে দিল, বুড়ি অবাক হয়ে আমাদের সবার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। কান্নার এমন মধুর দৃশ্য আমি আমার জীবনে খুব বেশি দেখিনি। প্রিয় পাঠক, এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প বুড়ি। সুনীল গঙ্গোপাধ্যায়কে একবার বলা হলো দেশ পত্রিকার শারদীয় সংখ্যার জন্য উপন্যাস লিখতে। প্রস্তাব শুনে তো সুনীল গঙ্গোপাধ্যায় একেবারে আকাশ থেকে পড়লেন। তিনি লেখেন কবিতা, কালে ভদ্রে 2-1 গল্প কোথাও কোথাও লিখেছেন বটে, আর কাজের প্রেক্ষিতে পত্রিকার জন্য লেখেন ফিচার। সেই তাকেই কিনা বলা হলো উপন্যাস লিখতে, তাও আবার যেনতেন সংখ্যার জন্য নয়, একেবারে শারদীয় সংখ্যার জন্য। উপন্যাস লেখার জন্য তো প্লটের দরকার হয়, দরকার পড়ে চরিত্রের। সেসব তিনি পাবেন কোথায়? পড়ে গেলেন বিশাল বিপদে। দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষই
সেই বিপদ থেকে উদ্ধার করে দিলেন সুনীলকে। তিনি বললেন, আর কিছু জানো বা না জানো, নিজের জীবনকে তো জানো, নিজেকে তো জানো, নিজেকে নিয়েই না হয় লেখো উপন্যাস। সুনীল দেখলেন, বাহ, এটা তো বেশ মজার ব্যাপার হয় তাহলে, নিজেকে নিয়ে লেখা। কিন্তু শুরুটা করবেন কি দিয়ে? তখন হুট করে মনে পড়ল কয়েকদিন আগে তার বন্ধু ছোট ভাই সাত সকালে এসে তার উপরে বেশ হম্বিতম্বি করে গিয়েছিল। সুনীল ভাবলেন, সেই কথাটাকে দিয়েই না হয় শুরু করা যাক উপন্যাসটা। আর এভাবেই লিখে ফেললেন তার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ, যার প্রথম লাইন ছিল, সকালবেলা পরিতোষ এসে বলল, এসব আপনারা কি আরম্ভ করেছেন? সব কিছুরই একটা সীমা থাকা উচিত। ভূমিকার গল্প হলো। এবারে মূল আলোচনায় আসা যাক। সাহিত্যিকেরা অনেক সময় নিজের জীবনের নানান ঘটনাকে সরাসরি গল্প হিসেবে চালিয়ে দেন। কখনো কখনো সেই ঘটনাটা বোঝা যায়, আবার কখনো তা বোঝা যায় না। যেমন এই বুড়ি গল্পটা যে লেখক হুমায়ুন আহমেদের নিজের জীবনের সাথে ঘটে যাওয়াই একটা ঘটনা, গল্পটি পড়তে পড়তে তা বেশ বোঝা গেল। কিভাবে? যেমন এই গল্পের বয়ানকারীর নাম আহমেদ। যদিও বলা হয়নি তার পুরো নাম হুমায়ুন আহমেদ, তবুও আমরা আবিষ্কার করি এই আহমেদ আমেরিকায় নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে গিয়েছে পড়াশোনা করতে, অনেকটা হুমায়ুন আহমেদেরই মতো। হুমায়ুন আহমেদ তার একাধিক আত্মজৈবনিক রচনাতে পিএইচডি করার সময় রুমিং হাউজে থাকার ব্যাপারটির কথা উল্লেখ করেছিলেন। বুড়ি গল্পের গল্পকথকও একটা রুমিং হাউজেই থাকে। একই খাবার খেয়ে দিন পার করার কথা বলেছিলেন হুমায়ুন আহমেদ। এখানেও আমরা দেখি গল্পকথক প্রতি রাতে হ্যামবার্গার খাচ্ছে, অর্থাৎ ধরেই নেওয়া যায় এই গল্পটা লেখক হুমায়ুন আহমেদের জীবন থেকে নেয়া। এবং গল্পটির অনেক কিছুই যে সত্যি সেটারও প্রমাণ মেলে যখন এই একই গল্পের চরিত্রদের আমরা পাই বেবি রুথ নামের ভিন্ন আরেকটি গল্পে। পাঠকদের হয়তো মনে থাকতে পারে বেবি রুথ নামক গল্পটির কথা। সেই গল্পটিও রুমিং হাউসকে কেন্দ্র করে, এবং সেই গল্পের চরিত্ররাও এই একই বুড়ি গল্পের চরিত্ররাই। যেমন বুড়ি গল্পের প্রধান চরিত্র যে এলিজাবেথ, বেবি রুথ গল্পেও সেই এলিজাবেথ এন্ডারসনকে দেখি আমরা। আবার দুই গল্পে রয়েছে ভারতীয় ছাত্র অনন্ত নাগ, কোরিয়ান ছাত্র হান, আর ফিলিপিনো মেয়ে তুহা। তাই আমরা ধরেই নিতে পারি এই গল্পের চরিত্ররা সব বাস্তব এবং ঘটনাটিও সত্য। বুড়ি গল্পে আমেরিকান সমাজের এক নির্মম বাস্তবতার ছবি ফুটে উঠেছে। আমেরিকান সমাজে বুড়ো বুড়িদের কোনো স্থান নেই। সোশ্যাল সিকিউরিটির টাকায় কোনো ক্রমে এরা বেঁচে থাকে। বাড়ি ভাড়া, খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে এই সব বুড়ো বুড়ির কাছে প্রায় কিছুই থাকে না। এদের না আছে পরিবার পরিজন, না আছে কথা বলার একজন মানুষ। এদের সন্তানেরা তাদের কোনো খোঁজ খবর নেয় না। এরা তাই চরম নিঃসঙ্গতার মধ্যে জীবন কাটায়। বুড়ি গল্পে এমনই এক বুড়ি এলিজাবেথের দেখা পাই আমরা। নিঃসঙ্গতা কাটাতে বুড়ি বেছে নেয় মানুষকে বিরক্ত করার পথ। বিরক্ত হয়েও যদি কেউ তার কাছে আসে, তার সাথে দুটো কথা বলে, এই আশায়। শেষ বয়সে এসে মানুষ যে কতটা নিঃসঙ্গ হয়ে পড়ে তার দুর্দান্ত উপাখ্যান রচনা করেছেন হুমায়ুন আহমেদ তার এই অসামান্য সুন্দর ছোট গল্পের মাধ্যমে। এবারে হুমায়ুন আহমেদের গল্পের দু একটা ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করি। হুমায়ুন আহমেদ যেহেতু গল্প বলার মতো করে গল্প লেখেন, তাই গল্পে একই জিনিস বারবার বলা হয়। যেমন এই গল্পে একবার বলা হয়েছে, পরদিন ভোরে গল্পকথকের মিড টার্ম পরীক্ষা, ভালো ঘুম তার খুবই দরকার, কিন্তু মধ্যরাতে বুড়ির ব্যাক পাইপের কোঁ কোঁ পোপোর যন্ত্রণায় তার ঘুম হচ্ছে না। এই তথ্যটা একবার জানানো হলো পাঠককে। দেখা গেল আবারও এই একই তথ্য পাঠকদের জানানো হচ্ছে যখন গল্পকথক বুড়ির সাথে কথোপকথনে ব্যস্ত। আবার এই রকম আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, যখন অনন্ত নাগ গল্পকথককে জানায় ব্যাক পাইপ বাঁচাতে ফুসফুসের মারাত্মক জোর লাগে, গল্পকথক যখন বুড়ির সাথে কথা বলতে যায় তখনও এই একই তথ্য আবার জানানো হয় পাঠককে। এই সব ছোটোখাটো পুনরাবৃত্তি সাধারণত লেখকেরা দূর করার চেষ্টা করেন যখন তারা গল্পটা পুনরায় পাঠ করেন, কিন্তু হুমায়ুন আহমেদ যেহেতু গল্প লিখে দ্বিতীয়বার আর পাঠ করতেন না, তাই এই বিষয়গুলো তার গল্পে থেকে গিয়েছে। যাই হোক, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।